বেশ, তাহলে তোমাদেরকে আজকে এই যে ক্লাসটা এখন দিয়েছি এটা কেন ডেকেছি, রিজন হচ্ছে এটাই যে ফোর্থ সেমিস্টারে কোন পেপারে কোন কোন জায়গাগুলো পড়লে 65 এর মধ্যে 45 মার্কসের যে বড় কোশ্চেন আছে সেটাকে তুমি টোটালি আনসার করতে পারবে। এমসিকিউ এর ব্যাপারটা একটু ডিফারেন্ট হয়, এমসিকিউটা থ্রু আউট সিলেবাস আসে, বাট বড় কোশ্চেন কিন্তু খুব সিলেক্টিভ জায়গা থেকে আসে। তাই কোন কোন জায়গাগুলো করলে তুমি 45 মার্কস বড় কোশ্চেন ফুল আনসার করতে পারবে সেটা বলার জন্যই তোমাকে আমি ডেকেছি আজকে, ঠিক আছে? দেখো, তো আমি প্রথমে একদম কোশ্চেন পেপার খুলছি, কোশ্চেন পেপার ধরে বলতে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে সেই কারণে, ঠিক আছে? সোহান, শুনে যাচ্ছে কথা আমার? সোহান, সোহন, সোহন, হ্যাঁ স্যার বলুন। শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। বেশ, দেখো, তো আমি সিসি 10 থেকেই আসছি, যেহেতু সিসি 10 এরই সবচেয়ে বড় পোরশন আমি তোমাদের পড়াই, তাই সিসি 10 থেকেই আসছি, ঠিক আছে? তারপরে সিসি 9 এ আসবো। তো এই হলো তোমার সিসি 10 এর 2021 এর পেপার, কোন একটা পেপার খুলে নিলাম বলতে সুবিধা হবে সেই কারণে, আর কিছু না ব্যাপারটা। প্রথমত আমি ডিনামিক্সে আসি, কারণ ডিনামিক্সটাই সবচেয়ে বড় এখানে। ইউনিট 3, ডিনামিক্সের ইউনিট 3 10 নাম্বার আসে। এই 10 নাম্বারের মধ্যে একটা 5 নাম্বার ওয়ার্ক পাওয়ার এনার্জি বাধা, ঠিক আছে? দুটো 2D মোশন ইন টু ডাইমেনশনের দুটো অঙ্ক বা একটা থিওরি একটা অঙ্ক বাধা। তাহলে কেউ যদি মোশন ইন টু ডাইমেনশন ওয়ার্ক পাওয়ার এনার্জি করে, ঠিক আছে, আর নিউটনস ল এর কয়েকটা থিওরি আছে ওই ওয়ার্ক পাওয়ার এনার্জির সাথে একসাথে, অল্প কিছু, খুব বেশি কিছু না, ওই ধরো কি বলবো, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইকুয়ালস টু অ্যাপ্লাইড ফোর্স, এই ধরনের ছোটখাটো থিওরি, ঠিক আছে? সেটা যদি করে তাহলে এখান থেকে 3টে কোশ্চেন সে পেয়ে যাবে, তাকে করতে হবে দুটো। কি বললাম? মোশন ইন টু ডাইমেনশনের যে জেনারেল পার্টটা পড়ানো হয়েছে, যেখানে থিওরি প্রবলেম বেশি আছে, ওটা প্লাস ওয়ার্ক পাওয়ার এনার্জি, এইটুকু করলে 3টে পাওয়া যায়। এবার নিউটনস ল এর থিওরি কখনো কখনো দেয়, কখনো কখনো দেয় না, তো ওটা ব্যাকআপ হিসেবে ছোটখাটো জিনিস, অল্প আছে, বেশি কিছু নেই। করে নিলে এখান থেকে দুটো করতে হবে, 3টে তুমি পেয়ে যাচ্ছ ইউনিট 3 ডিনামিক্সে, ঠিক আছে? বুঝতে পারলাম? চলে আসছি ইউনিট 4। ইউনিট 4 এর কোশ্চেনটা এরকম, 7 নম্বরের দুটো কোশ্চেন দিয়ে বলবে একটা করো, 8 নম্বরের দুটো কোশ্চেন দিয়ে বলবে একটা করো। ওই যে 7 নম্বরের দুটো কোশ্চেন দিয়ে একটা করো বলবে, ওর মধ্যে একটা একদম গ্যারান্টেড রেজিস্টিং মিডিয়াম আসবে, আর একটা কি আসবে, কখনো কখনো ওয়ার্ক পাওয়ার এনার্জি, কখনো কখনো স্ট্রিং এর অঙ্কগুলো, কখনো কখনো মোশন ইন স্ট্রেট লাইন, কখনো কখনো সিম্পল হারমোনিক মোশন, কখনো কখনো মোশন আন্ডার গ্র্যাভিটি। এটা বলা যাবে না যে সেকেন্ডটা কি আসবে, কিন্তু ফার্স্ট একটা কোশ্চেন, দুটো 7 এর মধ্যে একটা কোশ্চেন রেজিস্টিং মিডিয়াম আসবেই, গ্যারান্টি। তাহলে রেজিস্টিং মিডিয়াম যদি কেউ করে তাহলে সে 7 নাম্বার এই ইউনিট 4 এর ফার্স্ট এর পার্ট থেকে পেয়ে যাচ্ছে। ইউনিট 4 এর সেকেন্ড একটা পার্ট আছে যেখানে 8 নাম্বারের দুটো কোশ্চেন দিয়ে বলবে একটা করো, তার মধ্যে একটা কোশ্চেন কনস্ট্যান্ট মোশন থাকবেই, বা অনেক সময় দেখা যায় যে রেজিস্টিং মিডিয়ামেরই আর একটা কোশ্চেন দিয়ে দিল, ঠিক আছে, কিন্তু চান্স বেশি কনস্ট্যান্ট মোশন থাকার। তাহলে রেজিস্টিং মিডিয়াম কনস্ট্যান্ট মোশন দুটো চ্যাপ্টার করা মানে ইউনিট 4 এর 15 নাম্বার তুমি পেয়ে গেলে। এই যে রেজিস্টিং মিডিয়াম কনস্ট্যান্ট মোশনের কোশ্চেন দুটো তুমি পেলে, এর সাথে অরে কি থাকে, ওই 7 নম্বরের কোশ্চেনটার অরে কখনো কখনো দেখা যায় মোশন ইন স্ট্রেট লাইন দিয়ে দিয়েছে, কখনো কখনো দেখা যায় সিম্পল হারমোনিক মোশন দিয়েছে, কখনো কখনো দেখা যায় মোশন আন্ডার গ্র্যাভিটি দিয়েছে, কখনো দেখা যায় ওই স্ট্রিং এর অঙ্কগুলো দিয়েছে। এই কারণে আমি ওইটা কখনোই রেকমেন্ড করব না, আমি বলবো রেজিস্টিং মিডিয়াম, ঠিক আছে, কারণটা ফিক্সড। 8 নম্বরের যে কোশ্চেনটা কনস্ট্যান্ট মোশন, তার সাথে অরে কি থাকে, 8 নম্বরের আরেকটা কোশ্চেন অরে থাকে, কি থাকে, হয় সেন্ট্রাল অরবিট, না হয় ডিস্টার্বড অরবিট, না হয় স্টেবিলিটি অফ অরবিট, না হয় ভ্যারিং মাস। তাহলে 4-5টা চ্যাপ্টার অরে থাকে। তো তুমি 4-5টা চ্যাপ্টারের জন্য নিশ্চয়ই 8 নম্বরের ফোকাস করবে, নাকি তোমার একটা চ্যাপ্টার যেখানে কনস্ট্যান্ট মোশন আছে সেখানে ফোকাস করবে? ন্যাচারালি একটা চ্যাপ্টারই আমরা ফোকাস করতে বলবো, ঠিক আছে? তো 8 নম্বরের কনস্ট্যান্ট মোশন ওখানে ফিক্সড, ঠিক আছে? কখনো কখনো দেখা যায় ওই 8 নম্বরে কনস্ট্যান্ট মোশন না দিয়ে রেজিস্টিং মিডিয়ামেরই আর একটা অঙ্ক ঢুকিয়ে দিচ্ছে, বুঝতে পারলাম? কিন্তু সেটা লাখের ব্যাপার। তাহলে রেজিস্টিং মিডিয়ামের থেকে 15 নাম্বার চলে আসলো, সেটা লাখের ব্যাপার, সবসময় এইভাবে আসে না। রেজিস্টিং মিডিয়াম একটা, কনস্ট্যান্ট মোশন একটা, ম্যাক্সিমাম টাইম এটাই আসে, ঠিক আছে?
তাহলে এটা গেল ইউনিট 4। ইউনিট 3 10 নাম্বার বলে দিয়েছি কি কি করতে হবে, ইউনিট 4 15 নাম্বার বলে দিলাম কি কি করতে হবে, ঠিক আছে, সব তোমাকে করানো আছে। ইউনিট 5, আচ্ছা আরেকটা কথা বলি, ইউনিট 3 এর মধ্যে যে ওই 10 নাম্বার আছে না, কখনো কখনো দেখা যায় ইম্পালসের একটা অঙ্ক ফেলে দিচ্ছি, ইম্পালস এন্ড ইম্পালসিভ ফোর্সের একটা অঙ্ক 5 এ ফেলে দিচ্ছে ওখানে, ঠিক আছে। ইউনিট 5 এ এসো, ইউনিট 5 এ 10 নাম্বারের যে একটা কোশ্চেন তুমি করবে, দুটো কোশ্চেন থাকে, একটা কোশ্চেন তুমি বাদই দাও যার মধ্যে রিজিড থাকে, সেই কোশ্চেনটা ছবেই না, ঠিক আছে। আরেকটা কোশ্চেন যেটা থাকে সেটা করার জন্য তোমার দুটো চ্যাপ্টার আছে, একটা হচ্ছে কলিশন অফ ইলাস্টিক বডিজ, আর একটা হচ্ছে ইম্পালস এন্ড ইম্পালসিভ ফোর্সেস। এই দুটো করলে 10 নাম্বার তোমার বাধা। ইম্পালস এন্ড ইম্পালসিভ ফোর্সের দুটো জায়গা আছে, একটা ইউনিট 5 আর একটা ইউনিট 3। ইউনিট 3 তে ওই ওয়ার্ক এনার্জি বদলে অনেক সময় ইম্পালস এন্ড ইম্পালসিভ ফোর্স ঢুকিয়ে দেয়। তুমি পরীক্ষায় গিয়ে দেখলে যে ওয়ার্ক এনার্জিটা দেয়নি, তার বদলে ইম্পালস এন্ড ইম্পালসিভ ফোর্স ঢুকিয়ে দিয়েছে ইউনিট 3 তে, ঠিক আছে। এই গেল ডাইনামিক্সের বড় কোশ্চেন। কেউ যদি এই কটা জিনিস করে, এক নাম্বার আমি বলেছি, বলো বলো। এই যে বলছেন ইউনিট 5 এর ওয়ার্ক এনার্জি আসছে নাকি? না আমি বললাম ইউনিট 5 এ ওয়ার্ক এনার্জি আসবে, আমি বললাম কি বারবার ধরে বলেছি কলিশন আর ইম্পালস ইউনিট 5। ইউনিট 5 এ ওয়ার্ক এনার্জি আসতে পারে না, ইউনিট 3 এর মধ্যে ইম্পালস আসতে পারে, কিন্তু ইউনিট 5 এ ওয়ার্ক এনার্জি আসতে পারে না, ঠিক আছে। ওকে, তাহলে ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5 এই তিনটি ইউনিট ফুল মার্কস আনসার করার জন্য যে যে চ্যাপ্টারগুলো করতেই হবে আমি বলে দিয়েছি অলরেডি, ঠিক আছে। আবার বলছি, ইউনিট 5 এর জন্য কলিশন ইম্পালস, ইউনিট 4 এর জন্য ইউনিট 5 এ 10 নাম্বার হয়ে গেল, ইউনিট 4 এ 15 নাম্বারের জন্য রেজিস্টিং মিডিয়াম কনস্ট্যান্ট মোশন। অন্য কি করলে না করলে আমার জানার দরকার নেই, কিন্তু এই দুটো করলে তুমি 15 নাম্বার পাবে, ঠিক আছে। ইউনিট 3 তে ওয়ার্ক ফর এনার্জি, ইম্পালস তো ইউনিট 5 এ করেছো অলরেডি, ওটাই ইউনিট 3 তে অনেক সময় কোশ্চেন দিয়ে দেয়, যাই হোক, ঠিক আছে। তো ওয়ার্ক ফর এনার্জি 2D, ঠিক আছে, ইউনিট 3 হয়ে গেল। এইটুকু করা মানে তুমি অন্য কিছু করো না করো, যদি এইটুকু করো ডাইনামিক্সের এই যে বড় কোশ্চেনের পার্টটা তোমায় কেউ আটকাতে পারবে না। এবার একটা কথা বলি, অনেক সময় এরকম হয় যে আমি ধরো মোশন ইন স্ট্রেট লাইন পড়েছি, ভয়েস আসছে না, এক মিনিট, ভয়েস কি হয়েছে? এবার সব এসে গেছে ভয়েস টয়েস? এখন কেমন আসছে? এখন ঠিক আছে, এখন ঠিক আছে, ব্যাস ঠিক আছে। হ্যাঁ, এবার যেটা বলছিলাম যে অনেক সময় যেটা হয় আমাদের সাথে, আমরা কি করি, ধরো আমি মোশন ইন স্ট্রেট লাইন করেছি, আমি জানি যে মোশন ইন স্ট্রেট লাইনের অঙ্ক ওখানে আসতে পারে রেজিস্টিং মিডিয়ামের সাথে অর। এবার রেজিস্টিং মিডিয়ামে আমি ক্লাসে হয়তো যতগুলো অঙ্ক করিয়েছি তার সাথে আরো ধরো 5-6টা 7টা অঙ্ক নোটে এক্সট্রা দিয়েছি, সিমিলার টাইপ প্রবলেম। তোমার মনে হলো যে এই অঙ্কগুলো তো নোটে দেওয়া আছে, এগুলো না হয় নাই করলাম, সেই তো আমি মোশন ইন স্ট্রেট লাইন করেছি, সিম্পল হারমোনিক মোশন করেছি, গ্র্যাভিটি করেছি, স্ট্রিং করেছি, তো ওখান থেকে তো একটা না একটা এসেই যেতে পারে। তোমার ব্যাপারটা কি হলো যে তুমি রেজিস্টিং মিডিয়াম পুরো করলে না, আবার ওখানেও স্ট্রিং থেকে বেছে বুঝে করেছো, মোশন ইন স্ট্রেট লাইন থেকে বেছে বুঝে করেছো। এবার তুমি যেগুলো বেছে বুঝে করেছো, বাই চান্স যেগুলো বাদ দিয়েছো সেখান থেকে এসে গেল, রেজিস্টিং মিডিয়ামও সেখান থেকে আসলো যেগুলো তুমি বাদ দিয়ে গেছো, মোশন ইন স্ট্রেট লাইন বা ওইখানেও সেটা আসলো যেটা তুমি বাদ দিয়ে গেছো। তাহলে কি হলো, তোমার একুল ওকুল দুকুলই গেল, তুমি অনেক কিছু করে গেলে কিন্তু কোয়েশ্চেন কমন পেলে না, ঠিক আছে। তার থেকে বেটার তুমি যদি টানতে না পারো বাদ দিয়ে দাও ওই পার্টগুলো, শুধু রেজিস্টিং মিডিয়াম করো, ফুল রেজিস্টিং মিডিয়াম করো। কনস্ট্যান্ট মোশনের ক্ষেত্রে একই কথা বলবো, তোমার মনে হচ্ছে একটু সেন্ট্রাল অরবিট করলাম, একটু স্টেবিলিটি অফ অরবিট করলাম, একটু ডিস্টার্বড অরবিট করলাম, একটু ভ্যারিং মাস করলাম, একটা না একটা কোয়েশ্চেন তো এই চারটে থেকে আসবেই। চারটে চ্যাপ্টার ফুল করলে তবে একটা কোয়েশ্চেন আসবে, চারটে চ্যাপ্টার হাফ হাফ করলে একটা কোয়েশ্চেন কমন পাবে না, ঠিক আছে। আর তুমি মনে করলে কনস্ট্যান্ট মোশনে ক্লাসে যেগুলো একটু বুঝিয়ে দেওয়া হয়েছে সেগুলো করলে, যেগুলো বোঝানো হয়নি, যেগুলো নোটে ফেলা আছে সেগুলো আর না করলেও চলবে। তোমার যেগুলো নোটে ফেলা আছে সেখান থেকে একটা প্রশ্ন এসে যাবে, তখন তুমি কোথায় যাবে? 8 নাম্বারও তোমার গেল, ঠিক আছে। তাই যেটা করবে ফুল করবে, যেটা করবে না ফুল বাদ দেবে, কোনো কিছু হাফ হাফ করবে না, বুঝতে পারলাম? যেটা করবে ফুল করবে, যেটা করবে না ফুল বাদ দেবে, কোনো কিছু হাফ হাফ করা কোনো লাভ হবে না। ডাইনামিক্সের মতো পেপারে তো কোনোদিন লাভ হবে না, ঠিক আছে। ওকে, চলো হ্যাঁ স্যার। এবার আসছি স্ট্যাটিক্সে।
তাহলে ডিনামিক্স এর বড় প্রশ্ন নিয়ে কারোর কোনো কোশ্চেন আছে? স্ট্যাটিক্স যাওয়ার আগে একটু জিজ্ঞেস করে নিই, ডিনামিক্স এর বড় প্রশ্ন নিয়ে না স্যার, কোশ্চেন নেই। কারণ নেই তো? তাহলে কি কি করতে হবে বুঝে গেছো? পুষ্কর, পুষ্কর বলো কি কি করতে হবে? পুষ্কর, পুষ্কর বলো কি কি করতে হবে? স্যার প্রসেসিং জুটিয়ে ওয়ার্ক পাওয়ার এনার্জি, দেন তারপর ইম্পালসিভ, তারপর কলিশন, রেজিস্টিং মিডিয়াম আর কনস্ট্যান্ট মোশন। ব্যাস, এই কটা তুমি যদি পুরো চ্যাপ্টার করতে পারো যতটা আমি করিয়েছি এবং নোটে দিয়েছি, তাহলে ডিনামিক্সে বড় কোশ্চেনে কোনো পার্ট থেকে কোনো নাম্বার তোমার ছাড়া যাবে না। কি বললাম কথাটা বোঝা গেল? এবার আমার সাথে অনেকেরই তোমাদের কথা হয় পার্সোনালি, তারা আমাকে বলেছে যে অমুক স্যার সেন্ট্রাল অরবিট থেকে শুরু করেছে। আরে ভাই, সেটা অমুক স্যার বুঝবে। তুমি যখন কোয়েশ্চেন কমন পাবে তখন তোমার আর আমার মধ্যে ব্যাপার সেটা। তুমি যদি কোয়েশ্চেন কমন না পাও তাহলে আমার খারাপ লাগবে, অমুক স্যারের খারাপ লাগবে না। অমুক স্যার সেন্ট্রাল অরবিট থেকে শুরু করে তো অমুক স্যারকে বুঝতে দাও না, তুমি তো সেখানে পড়ো না, তো তোমার হেডে কি আছে? তোমাকে আমি যেটা বলছি সেটা তুমি করে যাও, বোঝা গেল? ঠিক আছে, পাকামিগুলো বন্ধ করে যেটা বলছি সেটা করে যাও, ঠিক আছে? বোঝা গেল? চলো এবার চলে আসছি ইউনিট 1 ইউনিট 2, যেটাকে আমরা বলে থাকি স্ট্যাটিক্স, যেটাকে আমরা বলে থাকি স্ট্যাটিক্স। চলো, স্ট্যাটিক্সে যেটা করবেই সেটা হচ্ছে 3D। ফ্রিকশন বাদ দেবে, 3D ফুল করবে, দরকার হয় ফ্রিকশন টাচও করবে না, শুধু এমসিকিউ এর জন্য করবে। পরীক্ষায় বড় প্রশ্ন আনসার করার জন্য 3D ফুল। এবার 3D তুমি করে গেলে কিছুটা, ফ্রিকশন করে গেলে কিছুটা। যেটা 3D করে গেছো, বাকি যেটা বাদ দিয়ে গেছো সেখান থেকে প্রশ্ন আসছে 3D এর। ফ্রিকশন যেটা করে গেছো, বাকি যেটা বাদ দিয়ে গেছো সেখান থেকে প্রশ্ন আসছে ফ্রিকশনের। তুমি কোনোটাই কমন পেলে না, তোমার 5 নাম্বার গেল। তার থেকে পুরো ফ্রিকশন বাদ দাও, 3D করো, পুরো 3D করো। এবার যদি তোমার মনে হয় তুমি দুটো চ্যাপ্টার করতে পারবে তখন করো। আমি দেখো, এর মানে এই নয় যে আমি কাউকে ডিসকারেজ করছি। কারণ মনে হলো যে সে রেজিস্টিং মিডিয়ামও করবে, মোশন ইন স্ট্রেট লাইনও করবে, গ্র্যাভিটি করবে, স্ট্রিং করবে, সব করবে, তো আমি তাকে ডিসকারেজ করছি না। আমি বলছি রেজিস্টিং মিডিয়াম ফুল কমপ্লিট করে তারপর বাকি জায়গায় হাত দাও, বুঝতে পারলাম? একইভাবে 3D ফুল কমপ্লিট করে তারপর তুমি ফ্রিকশন করো। কোপ্ল্যানার ফোর্সের বড় প্রশ্ন এই বছর আসবে না, সুতরাং কোপ্ল্যানার ফোর্সের বড় প্রশ্ন করে লাভ নেই, ঠিক আছে? আর 3Dর সাথে যেটা অর থাকে সেটা হচ্ছে কোপ্ল্যানার ফোর্স, ফ্রিকশন। তুমি 3D ফুল করছো, হলো? ঠিক আছে, ইউনিট 1 গেল, 5 মার্কস। মধুরিমা বোঝা গেল? বেশ, এবার আসছি ইউনিট 2। দেখো ইউনিট 2 আমি তোমাদের উপর ছাড়বো, কারণ ইউনিট 2 তে যে দুটো পেপার আছে, মানে যে দুটো চ্যাপ্টার আছে, স্টেবিলিটি আর ভার্চুয়াল ওয়ার্ক, দুটোই বড়। সুবিধার মধ্যে এটা যে ভার্চুয়াল ওয়ার্কে কোনো থিওরি করতে লাগে না। একটা বড় থিওরি আছে কিন্তু সেটা পরীক্ষায় আসে না। থিওরেম যেটা আছে একটাই আছে ভার্চুয়াল ওয়ার্কে, কিন্তু সেটা পরীক্ষায় আসে না। স্টেবিলিটিতে থিওরেম আসে মাঝে মাঝে, লাস্ট 3 বছরে থিওরেম আসেনি। তার মানে যে থিওরেম আসবে না তা নয়। 2021, 22, 23 স্টেবিলিটিতে থিওরেম আসেনি। অনেকের এখানে ধারণা হয়ে যায় যে তাহলে স্টেবিলিটি থিওরেম আসবেই না, ভুল কনসেপ্ট। তার আগের ইয়ারের কোশ্চেন পেপার খুলে দেখো, লাস্ট 20 বছরের কোশ্চেন পেপার খুলে দেখো, স্টেবিলিটিতে 50% থিওরেম, 50% অঙ্ক, 50-50 চান্স নিয়ে আসে। কোনো বছর থিওরি দেয় তো কোনো বছর অঙ্ক দেয়। তোমার এই নতুন 3টে ইয়ারে থিওরি দেয়নি, দিতেই পারে তোমার ইয়ারে থিওরি। তাই স্টেবিলিটি যে থিওরি বাদ দিয়ে শুধু প্রবলেম করেছো, সে কখনোই ভাববে না যে আমি স্টেবিলিটি ফুল করেছি। বারবার বলছি, ঠিক আছে? এক সময় এইগুলো ফুল পেপার আমি পড়াতাম, সুতরাং তোমাকে যেটা বলছি সেটা ভালো করে মাথার মধ্যে ঢোকাও। স্টেবিলিটি এরকম চ্যাপ্টার যেখানে থিওরি প্রবলেম অল্টারনেট করে প্রতি বছর আসে। লাস্ট 3 বছর প্রবলেম এসেছে স্টেবিলিটিতে, 21, 22, 23 নিউ সিলেবাসে। এবছরও প্রবলেম আসবে, বলা যায় না। দিয়ে দিল থিওরি, তখন তুমি কোথায় যাবে? ঠিক আছে, তাই যেটা করবে ফুল করো। আমি বারবার একটাই কথা বলবো, হাফ ভার্চুয়াল ওয়ার্ক করলে, হাফ স্টেবিলিটি করলে, দুটোই তোমার করার বাইরে থেকে চলে আসবে। তখন তুমি কি করবে? যেটা করবে একটা করো, একটাকে পুরো বাদ দাও। এমসিকিউ এর জন্য করো, বড় কোশ্চেনের জন্য পুরো বাদ দাও, ঠিক আছে? বলো, সিসি 10 নিয়ে আর কারোর কোনো প্রশ্ন আছে? না স্যার, না স্যার, এটা নিয়ে আর প্রশ্ন নেই। শুভাঙ্গী ক্লিয়ার হয়েছে? ব্যাস, এবার তুমি হ্যাঁ বলো।
স্যার বলছি সেন্ট্রাল অরবিট তো আমি পুরো ছাড়ছি, তাহলে ওখান থেকে এমসিকিউ গুলো একটু এমসিকিউ এর জন্য আমি থিওরি যেটা বলেছি সেই ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে, তো এমসিকিউ আমি করিয়ে দেবো। আচ্ছা স্যার। ঠিক আছে, যেগুলো তুমি ছাড়ছো তার থেকে এমসিকিউ আমরা করিয়ে দেবো, সেটা কোনো সমস্যার ব্যাপার না। বড় কোশ্চেনটা আগে সিকিউর করো, এমসিকিউ হয়ে যাবে। আচ্ছা স্যার। ঠিক আছে, স্যার এমসিকিউ জন্য কি আপনি ক্লাস নেবেন এক্সট্রা? আজকে না আজকে না, মানে পরে কোনদিন কি এমসিকিউ জন্য একটা হ্যাঁ class নেবো তো, নেবেন? অবশ্যই নেবো। ঠিক আছে, তোমরা বড় কোয়েশ্চেনগুলো তৈরি করো আগে, এমসিকিউ মাথায় রাখতে বেশি সময় লাগবে না, বড় কোয়েশ্চেন মাথায় রাখতে সময় লাগবে, ওই জন্য ওগুলো আগে রেডি করো। এমসিকিউ মাথায় রাখতে বেশি সময় লাগবে না, ঠিক আছে? এমসিকিউ একবার যদি পরীক্ষার দুদিন আগে চোখে দেখে চলে যাও, সেই এমসিকিউ তুমি করে দিয়ে আসবে। শুধু ফর্মুলা তো মনে রাখতে হবে, এমসিকিউ এর জন্য তো বেশি কিছু মনে রাখতে হয় না, শুধু ফর্মুলা মনে রাখতে হয়। ঠিক আছে, তাই এমসিকিউ নিয়ে হেডেক নিও না, এমসিকিউ আমরা করিয়ে দেবো, এমসিকিউ আমরা করিয়ে দেবো, তুমি শুধু বড় কোশ্চেন নিয়ে হেডেক নাও। ঠিক আছে? হ্যাঁ স্যার। ব্যাস, সিসি 10 এর বড় প্রশ্ন নিয়ে আর কারোর কোনো কোশ্চেন আছে নাকি আমি সিসি 10 ছেড়ে এগোবো? বলো। হ্যাঁ স্যার, এগোন, ইয়া করছি। বলো বলো বলো। বলছিলাম যে স্যার ওই ইম্পালস ফোর্সের যে একটা সেই থিওরেম ছিল না, প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোশন, ওইটা কি করতে হবে স্যার ওই থিওরেমটা? করতে হবে। দেখো আমি তোমাকে যা যা পড়িয়েছি, একটা কথা ভালো করে বলছি শোনো, আমি তোমাকে যা যা পড়িয়েছি তোমার কাজে লাগবে বলেই পড়িয়েছি, যেটা কাজে লাগবে না সেটা আমি আগেই বাদ দিয়ে দিয়েছি। ঠিক আছে, কথাটা বুঝছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বুঝতে পারছি। তাই কোনো চ্যাপ্টার তুমি যখন কোনো কিছু বাদ দেবে খুব ভাবনা চিন্তা করে বাদ দেবে, তার যদি ব্যাকআপ তোমার কাছে না থাকে তাহলে কিন্তু সেটা পরীক্ষায় আসতে পারে, এটা মাথায় রেখো, এটা মাথায় রেখে বাদ দিও। ঠিক আছে, একটা চ্যাপ্টার যখন করছো সেটা ফুল করবে, আমার বক্তব্য বারবার এটাই, কোনো কিছু বাদ দেবে না, না থিওরি না প্রবলেম, যেটা বাদ দেবে ফুল বাদ দাও। হ্যাঁ বলো। বলছি যে টুরিটা ঠিকঠাক হয়েছে, কিন্তু ওয়ার্ড পাওয়ার রেঞ্জে দুটোটা ভালো করে হয়নি তো। 5 নাম্বার ওটা 5 দেখো, এবার দেখো শোনো আমার কথাটা বোঝো। 2D একটা বিশাল বড় চ্যাপ্টার, ঠিক আছে? 2D অনেক সময় এরকম জিনিস দিয়ে দেয় যেগুলো মানে তোমার অ্যাক্সেসের বাইরে, ঠিক আছে? মানে তোমাকে ভাবনা চিন্তা করে করতে হবে। তো 2D ওই জন্য আমি তোমাকে ওখানে ওই জন্য আমি দেখো, এবার তুমি ভাবছো যে ওখানে 2D থেকে দুটো প্রশ্ন এসে যাবে, তাহলে আমি ওয়ার্ক এনার্জি কেন করব? আমি এখানে বলে দিচ্ছি বারবার, 2D থেকে একটা প্রশ্ন করতে পারবে ধরে রাখবে, আর একটা প্রশ্ন যা খুশি দিতে পারে, ওই ইনস্ট্যান্ট ভেবে করাটা তোমার জন্য চাপের হয়ে যাবে। তার থেকে ওয়ার্ক এনার্জি করতেই হবে যাতে 5 মার্কস পুরো সিকিউর থাকে। বারবার বলছি, ইউনিট 3 তে ইম্পালস অথবা ওয়ার্ক এনার্জি দুটোর মধ্যে একটা 5 নাম্বারের কোশ্চেন আসবে, লিখে রাখো। ইম্পালস যদি আসে তো ইউনিট 5 এর সাথে একই জিনিস পড়তে হচ্ছে, ডাবল করে পড়তে হচ্ছে না। দেখো পড়তে তো তোমাকে এমনিতেই হচ্ছে, মানে বক্তব্য হচ্ছে ইম্পালস যদি আসে তো আসতেই পারে, অথবা ওয়ার্ক এনার্জি একটা 5 মার্কস ওখানে আসবে। আর তার সাথে 2D থেকে দুটো প্রশ্ন আসে, তার মধ্যে একটা প্রশ্ন তো তুমি পারবেই, কিন্তু দুটোও পারতে পারো, কিন্তু আর একটা প্রশ্ন অনেক সময় ভেবে করতে হয়, অনেক সময় উৎপটাও অঙ্ক দিয়ে দেয়। ঠিক আছে, সেই জন্য আমি বারবার বলছি ফাঁকিবাজি ওখানে নয়। যে ফাঁকিবাজি মারবে যে 2D থেকে দুটো পেয়ে যাবো তাহলে আমি ওয়ার্ক এনার্জি করবো না, তার জেনে রাখবে 5 নাম্বার গেল। ঠিক আছে, তোমাকে চাইলে আমি আরো 5-6টা চ্যাপ্টার করতে বলতে পারতাম, ডিস্টার্বড অরবিট করতে বলতে পারতাম, স্টেবিলিটি অফ অরবিট করতে বলতে পারতাম, কি বলে ভ্যারিং মাস করতে বলতে পারতাম, বলিনি, বাদ দিয়েছি যাতে তোমার স্কোরটা ঠিকঠাক আসে, চাপ কম থাকে। তারপরেও তুমি আরো বাদ দিচ্ছ, তাহলে কিন্তু চাপ আছে বস। ঠিক আছে? হ্যাঁ স্যার। ব্যাস, চলো এবার আসছি, তাহলে সিসি 9 এ আসছি এবার। ঠিক আছে, সিসি 10 নিয়ে আমার আর কিছু বলার নেই, তোমাদের যদি কিছু জিজ্ঞেস করার থাকে জিজ্ঞেস করো। স্যার বলো বলো। বলছিলাম স্যার ওই গ্রুপটা একবার বুঝিয়ে দিলে ভালো হতো, মানে ইম্পালসে। হ্যাঁ হ্যাঁ, ওই আচ্ছা। প্রিন্সিপাল অফ কনজারভেশন। ঠিক আছে, আমি আসছি ওটাই, বাকি কোয়েশ্চেনে আগে আসি, তারপর ওটা পরে আসছি। ঠিক আছে, সিসি 9 এ আসছি। ব্যাস, আবার কি হলো? দাঁড়াও দাঁড়াও, স্যার স্ক্রিন কেটে গেছে।
জানি কেটে গেছে, ঠিক আছে, আমার এখানে ডিস্টার্ব হয়েছে। স্যার ঠিক আছে এখন। এবার ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ, যেটা বলছিলাম। আচ্ছা তাহলে সিসি 10 নিয়ে আর কারোর কোনো প্রশ্ন নেই তো? সিসি 10 না স্যার আর কোশ্চেন নেই। ঠিক আছে। এবার আমার কথাটা বোঝো। এবার তুমি ধরো তোমার বন্ধুর সাথে ডিসকাস করছো যে আমার কাছে পড়ে না, সেখানে তার টিচার অন্য প্ল্যানিং এ পড়িয়েছে, কেউ সেন্ট্রাল অরবিট দিয়ে শুরু করেছে, তো সেটা তাকে বুঝতে দাও না। তোমাকে যেটা বলেছে সেটা তুমি করো, সে তার হেডেক নিক না। বোঝা গেল কথাটা? হ্যাঁ স্যার। পরীক্ষার পরে হিসেব করবে যে তুমি কত কমন পেলে আর সে কত কমন পেলো। তার আগে হিসেব করে তো লাভ নেই। তার আগে হিসেব করা মানে ওই ফাটকা খেলা, হাওয়ায় হাওয়ায় কথা বলা, তাই না? এবার আসছি সিসি 9 এ। দেখো সিসি 9 আমি যেটা বলছি সেটা মাথার মধ্যে ঢোকাও। ভলিউম থেকে একটা প্রশ্ন আসবে 5 নাম্বার, বলো মানে এতে বলছি মাল্টিপল ইন্টিগ্রেশনে, ঠিক আছে? ভলিউম থেকে একটা প্রশ্ন আসবে 5 নাম্বার। ভলিউম ক্যালকুলেট করা, ভলিউম ইন্টিগ্রেশন নয়। ভলিউম ইন্টিগ্রেশন আলাদা জিনিস, সেটা ভেক্টরে আছে। আর ভলিউম ক্যালকুলেট করা সেটা আলাদা চ্যাপ্টার, লাস্টের দিকে থাকে, ঠিক আছে? ওকে, বোঝা গেল? আচ্ছা, হ্যাঁ স্যার। নরমাল মাল্টিপল ইন্টিগ্রেশন ক্যালকুলেট করা এবং অর্ডার অফ ইন্টিগ্রেশন চেঞ্জ করা, মিনিমাম দুটো প্রশ্ন থাকবে। তোমার লাখ ভালো হলে তিনটেও থাকতে পারে, ঠিক আছে? বোঝা গেল? হয়েছে? তোমাকে করতে হবে 4টে, আর ভেক্টর থেকে দুটো থাকবে। লাখ ভালো হলে তিনটেও থাকতে পারে, বুঝতে পারলে? কিন্তু মাল্টিপল ইন্টিগ্রেশনের মেন পোরশনটা ছাড়বে না। কেন ছাড়বে না মাল্টিপল ইন্টিগ্রেশনের মেন পোরশনটা? কারণ ভেক্টরের কোশ্চেন অনেক সময় উল্টোপাল্টা দিয়ে দেয়। ধরো তোমাকে দুটো প্রশ্ন দিল, তার মধ্যে একটা উল্টোপাল্টা প্রশ্ন দিয়ে দিল, তখন তুমি সেটার পেছনে টাইম ওয়েস্ট করবে না। ভেবে ভেবে পড়তে হবে, টাইম ওয়েস্ট করতে লাভ নেই। মাল্টিপল ইন্টিগ্রেশন বার করে নাও, ভলিউম বার করে নাও, ভেক্টর একটা তো পেয়েই যাচ্ছ, ঠিক আছে? বোঝা গেল? এবার অনেক সময় এরকম দেখা যায় যে মাল্টিপল ইন্টিগ্রেশন এবং ভেক্টরের মধ্যে কোনো একটা পার্ট থেকে 3টে প্রশ্ন দিয়ে দিয়েছে, তাহলে আরো ভালো কথা। সারফেস আমি করতে বললাম না, সারফেস ইন্টিগ্রাল নয়, সারফেস ইন্টিগ্রাল ভেক্টরের মধ্যে আছে। সারফেস ক্যালকুলেট করা, সারফেস আমি করতে বললাম না, যারা চাপ নিচ্ছ তাদের জন্য। যাদের ব্যাপারটা ইজি আছে, যাদের ব্যাপারটা চাপের জায়গায় নেই, তারা অবশ্যই সারফেস করতে পারে। কারণ সারফেস থেকে 5 নাম্বার আসার চান্স অনেক বেশি, 2024 এ অন্তত অনেক বেশি। বারবার বলছি 2021 এ সারফেস আসেনি। কেন আমি 2024 এর জন্য সারফেস বলছি বোঝো কথাটা আগে। 2021 এ সারফেস আসেনি, 2022 এ সারফেস ক্যালকুলেট করা এসেছে, ঠিক আছে? ওকে, এই যে সারফেস এরিয়া ক্যালকুলেট করা এসেছে। 2023 এ আবার সারফেস আসেনি। 2023 এ আবার সারফেস আসেনি। 2024 এ সারফেস আসবে। কথাটা মাথায় ঢুকলো? তাই তুমি যদি সারফেস করতে পারো তো থাকবে, তাই তো? দেখো থাকবে তো অবশ্যই, কিন্তু আমি বললাম না মানে ভেক্টর থেকে অনেক সময় বাজে প্রশ্ন করে। মানে দুটো প্রশ্ন করলে একটা প্রশ্ন স্ট্রেট ফরওয়ার্ড আর একটা বাজে প্রশ্ন করবে, সেখানে ভেক্টর তোমাকে একটা ছাড়তে হচ্ছে। বুঝতে পারলাম? আমি সারফেস আর ভলিউমের মধ্যে ভলিউমটা করেছি পুরোটা। ভলিউম পুরোটা করেছো, মাল্টিপল ইন্টিগ্রেশন পুরোটা করো, ভেক্টর পুরোটা করো, ঠিক আছে? মানে সারফেস খালি করতে হবে না, তাই? দেখো সেটা তোমার উপর। তবে 2024 এ সারফেস আসবে, এটা বলে রাখলাম, আসবেই। ভলিউম একটা, সারফেস একটা আসবেই 2024 এ, আচ্ছা, ঠিক আছে? এটা আমি বলে রাখলাম। এবার তুমি যেটা নিজের ক্যাপাসিটি বুঝবে সেই অনুযায়ী করবে, ঠিক আছে? বুঝতে পারলাম? 2024 এ
ভলিউম একটা, সারফেস একটা, মাল্টিপল ইন্টিগ্রেশন দুটো আর ভেক্টর দুটো, এটা মিনিমাম আসবে। ঠিক আছে, বুঝতে পারলাম? তাহলে মাল্টিপল ইন্টিগ্রেশন থেকে 6টা প্রশ্ন বলা থাকলো, তোমাকে করতে হবে 4টে। এবার তুমি কিভাবে অ্যারেঞ্জ করবে ব্যাপারটা তোমার উপর। আমি তোমাকে যেটা গ্যারান্টি দিতে পারি 2024 এর পেপার অনুযায়ী ভলিউম 5 নাম্বার আসবে, সারফেস 5 নাম্বার আসবে, লাস্ট দুটো কোশ্চেন আসবেই। মাল্টিপল ইন্টিগ্রেশন এবং অর্ডার অফ ইন্টিগ্রেশন চেঞ্জ মিলিয়ে দুটো আসবেই, ভেক্টর দুটো আসবেই। ডিফারেন্সিয়েশন আন্ডার দ্য সাইন অফ ইন্টিগ্রেশন বাদ করবে না, ছোবে না, টাচ করবে না। ঠিক আছে, হয়ে গেল? তাহলে ভেক্টর, মাল্টিপল এবং তোমার ভলিউম সারফেস 6টা প্রশ্ন করার মতো জায়গা আছে। একটা প্রশ্ন ভেক্টরে উৎপাদন করতেই পারে, 5টা প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে। ঠিক আছে, ইন দ্যাট কেস তুমি 4টে করছো ওই 5টা থেকে। এবার তুমি কিভাবে অ্যারেঞ্জ করবে ব্যাপারটাকে তুমি ডিসাইড করো, এখানে তোমার উপর, এখানে আমার আর কিছু বলার নেই। ঠিক আছে, বোঝা গেল? কোনো প্রশ্ন থাকলে বলো। না স্যার, না বলো। মাল্টিপল ইন্টিগ্রালে ওই দুটো নোট যেটা আপনি দিয়েছিলেন আর ক্লাসে যেটা হয়েছে ওটা করলেই হবে। হ্যাঁ, ওটা ওর মধ্যে থেকেই আসবে, মাল্টিপল ইন্টিগ্রেশন ওর মধ্যে থেকেই আসবে। হ্যাঁ বলো। ভেক্টরের যেটা বলছিলাম, ভেক্টরটা একটু যে কটা অঙ্কটা কয়েকটা অঙ্ক দিতে পারলে ভালো হতো ভেক্টরের জায়গাটা। আর কিছু অঙ্ক মানে কোথা থেকে দেবো? বইয়ের তো সব এক্সারসাইজ করিয়ে দিয়েছি, কোথা থেকে তৈরি করবো অঙ্ক? না স্যার, ভেক্টরটা কেমন, ভেক্টরটা আমরা উল্টো পাল্টা আর মাঝে মাঝে অঙ্ক পড়ে যায়। তো উল্টো পাল্টা দেখো, উল্টো পাল্টা তো সে তো দেবেই, তো বলার কিছু নেই। একটা কোশ্চেন উল্টো পাল্টা দেবে না, একটা কোশ্চেন উল্টো পাল্টা দেবে না, দেবে। সে তো বলার, দেখো এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, একটা কোশ্চেন উল্টো পাল্টা দেবেই। সেই জন্যই তো তোমাকে বলছি ভলিউম পুরো করো, সারফেস পুরো করো, 5 5 10 পেয়ে গেলে, মাল্টিপল ইন্টিগ্রেশন পুরো করো, আরো 10 পেয়ে গেলে, ভেক্টর পুরো করলে মিনিমাম একটা প্রশ্ন তো স্ট্রেট ফরওয়ার্ড পাবে, আর একটা প্রশ্ন উল্টো পাল্টা দিলেও দিতে পারে। তো ওই তো গেল তোমার কাজ শেষ। আচ্ছা স্যার, এরকম একটা প্রশ্ন তো উল্টো পাল্টা দেবে, খুব নরমাল ব্যাপার। সেই জন্যই তো তোমাকে ভলিউম সারফেসের ব্যাকআপ দেওয়া। বোঝা গেল? হ্যাঁ স্যার। চলো, আচ্ছা পিডিই তে আসছি। পিডিই নিয়ে আমার বলার খুব বেশি জায়গা নেই, কারণ পিডিই তে আমার অভিজ্ঞতা প্রায় শূন্য। পিডিই আমি আজ পর্যন্ত পড়াইনি আর ভবিষ্যতেও পড়াতে চাই না। যাই হোক, কিন্তু পিডিই তে যেটা আসবেই, যতটুকু আমার জ্ঞান আছে পিডিই সম্পর্কে ততটুকু বলে দিচ্ছি। এক হচ্ছে 4 পিট আসবেই, 5 নাম্বার। ঠিক আছে, আর একটা হচ্ছে তোমার ওই ক্যানোনিক্যাল ফর্ম আসবেই। ঠিক আছে, আর হিট ওয়েভ ওই জায়গা থেকে 10 নাম্বার আসবে। বুঝতে পারলাম? এইটুকু আমি তোমাকে বলতে পারি, বাকি তুমি পিডি স্যারের সাথে কথা বলবে। এখানে আমার নলেজ খুব সীমিত। এই একটা জিনিসই আমি একদমই পছন্দ করি না, জীবনে ছুঁইনি। পাস করার জন্য যতটুকু পড়তে হয় পড়েছিলাম, বাস ওই শেষ, আর ছুঁইনি করে। ঠিক আছে, এই একটা জিনিসই আমার পছন্দ হয় না। ওকে, কি করে যে লোকে ইন্টিগ্রেশন কি একটা আসে? হ্যাঁ, ওখান থেকে একটা আসবে, হিট ওয়েভ ওই জায়গা থেকে একটা আসবেই। ঠিক আছে, ওকে। 10 নাম্বার একটা বলে না, ওখান থেকে 10 নাম্বার আসবেই। এবার কিভাবে আসবে না আসবে ওটা একটু স্যারদের সাথে কথা বলো, ওটা আমার নলেজের বাইরে। ঠিক আছে, শুধু শুধু বলে দিলে লাভ নেই। তবে যেটা আমি আসবে তোমাকে বলে দিতে পারি সেটা হলো ক্যানোনিক্যাল ফর্ম একটা আসবে। ঠিক আছে, প্রতি বছর আসবে, আসবেই, ফিক্সড। ওকে, আর তার সাথে 4 ফিট একটা আসবেই, একদম ফিক্সড। 4 ফিটে 4 নাম্বার দিচ্ছে, 4 নাম্বার। যাই হোক, ওই 4 5 কিছু একটা দেবে। হ্যাঁ, বাকি আমি আর কিছু বলতে পারবো না পিডিই থেকে, কারণ আমার সীমিত জ্ঞান পিডিই তে। সুতরাং তোমরা স্যারের সাথে কথা বলো, পিডিই বেস্ট। ঠিক আছে, দেখো সিসি 9 এ আমার আর বলার কিছু নেই। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলো, বড় প্রশ্নে। এমসিকিউ পরে আসবে, এমসিকিউ আলাদা করে পড়ানো হবে, ওটা কোনো ব্যাপার না। বলো। ভেক্টর ইন্টিগ্রেশন করতে কি ইন্টিগ্রাল ট্রান্সফর্মটাও পড়ছে? অবশ্যই। ভেক্টর ইন্টিগ্রেশনের মধ্যে কি কি পড়ছে দেখো। ভেক্টর ইন্টিগ্রেশনের প্রথম চ্যাপ্টার লাইন ইন্টিগ্রাল, দ্বিতীয় চ্যাপ্টার সারফেস ইন্টিগ্রাল। সারফেসের সাথেই মোস্ট প্রবাবলি ভলিউমটা আছে। যাই হোক, আমি তৃতীয় চ্যাপ্টার থার্ড হিসেবে বলছি। লাইন ইন্টিগ্রাল, সারফেস ইন্টিগ্রাল, ভলিউম ইন্টিগ্রাল,
ইন্টিগ্রাল ট্রান্সফর্ম। এই চারটে চ্যাপ্টার মিলিয়ে ভেক্টর ইন্টিগ্রেশন। ফার্স্ট চ্যাপ্টার লাইন ইন্টিগ্রাল, সেকেন্ড চ্যাপ্টার সারফেস ইন্টিগ্রাল, থার্ড চ্যাপ্টার ভলিউম ইন্টিগ্রাল, ফোর্থ চ্যাপ্টার ইন্টিগ্রাল ট্রান্সফর্ম। এই চারটে মিলিয়ে তোমার কাছে দুটো প্রশ্ন মিনিমাম আসবে, লাখ ভালো থাকলে তিনটে আসতে পারে। হ্যাঁ যাই, 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। নিচে আছে, হ্যাঁ দেখে নাও। চলো, হ্যাঁ কি বলছিলে স্নেহাশিকতা, বলো। স্যার ইন্টিগ্রাল ট্রান্সফর্মের কিছু অঙ্ক মিলছে না স্যার। মিলছে না? বলে দিলে ভালো। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে, আমি ওই আরেকটা বলছিল আমাদের সুদীপ নাকি একটা বলছিল, আমাদের শীর্ষেন্দু বলছিল, তো ওইটাও একসাথে করে দেবো। ঠিক আছে ঠিক আছে, এটা আগে শেষ করে নিই, অঙ্ক তারপরে দেখে নিচ্ছি কি মিলছে না। মিলছে না মানে যেগুলো হোমওয়ার্ক দিয়েছিলাম তার মধ্যে মিলছে না, এটা শেষ করে নিই বলছি। ঠিক আছে, এটা শেষ করে নিই তারপর বলছি। বেশ, আর কারোর কোনো প্রশ্ন আছে সিসি 9-এ? না স্যার, একটাই বলতে ছিল, এই যে 4 ফিটের সঙ্গে ওটা কি বলতে পারবে, একটু কি আসবে? না না, আমি তোমাকে বারবার বলছি, দেখো 4 ফিট আসবে একটা আমি জানি, ল্যাগ্রাঞ্জ 4 ফিটের সাথে আসে, কখনো কখনো দেখেছি আলাদা অন্যের সাথেও আসে, জুড়ে আসে। এইটা একটু স্যারের সাথে কথা বলবে বেস্ট। পিডিইটা আমাকে না জিজ্ঞেস করাই খুব ভালো, তবে যেটা আসবেই পিডিইতে সেটা হচ্ছে তোমার ক্যানোনিক্যাল ফর্ম 4 ফিট, এইগুলো একটা একটা আসবে, আর হিট ওয়েভ ওই জায়গা থেকে 10 নাম্বার আসবে, এটুকু তুমি আমি বলতে পারবো। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এবার আসছি সিসি 8। দেখো সিসি 8-এ যেটা প্রথমেই বলবো সেটা হচ্ছে ফুরিয়ার সিরিজ থেকে 5 নাম্বার আসবেই, একদম বাঁধা ধরা, ফিক্সড। তুমি যদি ফুরিয়ার সিরিজ করো, শুধু অঙ্ক আছে ফুরিয়ার সিরিজে, কোনো থিওরি নেই, 5 নাম্বার তুমি পুরো কমন পাবে শুধু অঙ্ক করে, উইদাউট থিওরি। বোঝা গেল? ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, এবার হচ্ছে তোমার ইমপ্রপার ইন্টিগ্রাল বিটা গামা ফাংশন। এই যে 3-এর দাগের প্রশ্ন, তোমাকে বলছে যে কোনো দুটো করতে। ঠিক আছে, ইমপ্রপার ইন্টিগ্রাল বিটা গামা ফাংশন, তুমি যদি যে কোনো এখান থেকে দুটো পেতে চাও তাহলে বিটা গামাটা পুরোটা করবে, আর ইমপ্রপার ইন্টিগ্রালের অঙ্ক করবে, থিওরি না করলেও হবে। দেখবে দুটো প্রশ্ন পুরো পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তোমার 10 নাম্বার এখান থেকে থাকছে। ঠিক আছে, তাহলে 10 নাম্বার তোমার গেল ইমপ্রপার ইন্টিগ্রাল, বিটা গামা তার ভেতরেই থাকে, আর 5 নাম্বার গেল ফুরিয়ার সিরিজ। ওকে, 15 নাম্বার চলে আসলো। ঠিক আছে, দেখো এখানে তো চ্যাপ্টার ওয়াইজ ভাগ অলরেডি করাই আছে, খুব বেশি চ্যাপ্টার ওয়াইজ বলার মতো জায়গা নেই, তবে আমি যতটা সম্ভব বলার চেষ্টা করছি। ঠিক আছে, এবার আসছি সিকোয়েন্স অফ ফাংশন, সিরিজ অফ ফাংশন। তোমাকে এখান থেকে 4টে প্রশ্ন করতে হবে। ঠিক আছে, তুমি যদি খেয়াল করে দেখো, আমাদের অলওয়েজ এই যে 4-এর দাগের প্রশ্নগুলো দেখছো, এর মধ্যে একটা তো তুমি ফুরিয়ার সিরিজ পেয়ে যাচ্ছ,
আর একটা পাওয়ার সিরিজ পাবেই পাবে। পাওয়ার সিরিজের অঙ্ক যদি করো তুমি একটা পাবেই পাবে। তাহলে ফুরিয়ার সিরিজ পাওয়ার সিরিজ করা মানে 10 নাম্বার চলে আসলো, ঠিক আছে। এবার পাওয়ার সিরিজ থেকে কখনো কখনো দুটোও দেয়, কখনো কখনো একটাও দেয়, ঠিক আছে, দুটোই ম্যাক্সিমাম দেয়, একটা কমই দেয়। সিকোয়েন্স অফ ফাংশন, সিরিজ অফ ফাংশনে যদি তুমি থিওরি ভালো করে করো, ঠিক আছে, অঙ্ক তো করেছো আশা করছি যেটাই হোক না কেন, কিন্তু যদি থিওরি ভালো করে করো দুটো থিওরি আসবেই, সিকোয়েন্স অফ ফাংশন থেকে একটা, সিরিজ অফ ফাংশন থেকে একটা। তাহলে কি বললাম, সিকোয়েন্স অফ ফাংশনের থিওরি করলে তুমি একটা কমন পাবে, সিকোয়েন্স অফ ফাংশনের থিওরি করলে তুমি একটা কমন পাবে, পাওয়ার সিরিজের একটা অঙ্ক আসবেই আর একটা থিওরি আসে, তুমি সেইটা দেখে নেবে পাওয়ার সিরিজ তোমার কতটা তৈরি আছে। যদি করতে পারো ফুল পাওয়ার সিরিজ থেকে 10 নাম্বার বেরিয়ে আসবে। বাট আমি বলবো যে সবসময় চেষ্টা করবে এরকম ফুল পাওয়ার সিরিজ করার, সিকোয়েন্স অফ ফাংশন, সিরিজ অফ ফাংশনের মিনিমাম থিওরিটা করবে, তাহলে 5 5 10 পেয়ে যাচ্ছ। ফুল পাওয়ার সিরিজ করলে 10 পেয়ে যাচ্ছ। আর তোমার এপাশে ফুরিয়ার সিরিজ করলে 5 পেয়ে যাচ্ছ। তার মানে তোমাকে এই 4 এর দাগের কোশ্চেনে করতে হচ্ছে 4টে 5 নাম্বারের কোশ্চেন। তুমি 5টা কোশ্চেনের জন্য তৈরি হয়ে যাচ্ছ, 5টা কোশ্চেন কমন পাওয়ার জন্য তৈরি হয়ে যাচ্ছ। তার জন্য তোমাকে এইটা করতে হচ্ছে, 5টা কোশ্চেন কমন পাওয়ার জন্য এক ফুরিয়ার সিরিজ পুরো একটা, পাওয়ার সিরিজের পুরো যদি করতে পারো খুব ভালো, দুটো প্রশ্ন পাবে। বাট অঙ্ক যদি করো মিনিমাম, অঙ্কগুলো যদি সব করো তাহলে মিনিমাম একটা তো কমন পাবে, ঠিক আছে। সিকোয়েন্স অফ ফাংশনের থিওরি করলে একটা পাবে, সিরিজ অফ ফাংশনের থিওরি করলে একটা পাবে। এই 4টে চলে আসলো। পাওয়ার সিরিজ যে ফুল করতে পারবে তার জন্য দুটো প্রশ্ন চলে আসলো। বুঝতে বললাম, এমনিতে পাওয়ার সিরিজ অনেক ছোট চ্যাপ্টার, ফুল করাটা খুব একটা চাপের ব্যাপার নয়। থিওরেম বোধহয় 3টে থিওরেম আছে বাছা, তার বেশি থিওরেমও নেই, মানে আসার মতো আর কি, ঠিক আছে। এই হলো বিষয়, ঠিক আছে, হলো। তাহলে 1 নাম্বার হচ্ছে তোমাকে বললাম যে ইমপ্রপার ইন্টিগ্রাল, তুমি যদি ইমপ্রপারের অঙ্কগুলো করো আর বিটা গামা ফাংশনের অঙ্ক করো তাহলে দুটো পেয়ে যাচ্ছ ওখান থেকে, ঠিক আছে। বিটা গামা ফাংশনের ওই যে থিওরিটা না, বিটা mn ইকুয়াল টু গামা n বাই গামা অফ m প্লাস n, ওটাও কিন্তু করবে, ওটা আমি তোমাদের ইমপ্রপার এই মাল্টিপলের মধ্যে করিয়ে দিয়েছি, ঠিক আছে, ওকে, ওটাও করবে। তাহলে বিটা গামা ফাংশনে ফুল করতে বলেছি, পেয়ে যাবে তুমি কমন। বিটা গামা ফাংশন এমনিতেও সোজা। আর ইমপ্রপারের অঙ্ক যদি করো তাহলে দুটো প্রশ্ন ওখান থেকে 10 নাম্বার বেরিয়ে আসছে, ঠিক আছে। আর এপাশ থেকে বললাম 20 নাম্বার। এবার আসছি রিমানে। দেখো রিমানে তোমাকে 3টে প্রশ্ন করতে হবে, ওকে। প্রতি বছর মোটামুটি ধরে রাখো এই 3টে যে প্রশ্ন তোমায় করতে হবে, তোমাকে 5টা তো টোটাল প্রশ্ন দেবে, 5টা টোটাল প্রশ্ন দিয়ে তার মধ্যে 3টে করতে হবে, ঠিক আছে। তো মনে একটা জিনিস মাথায় রাখো, প্রতি বছর এই 3টের মধ্যে তুমি যে ফান্ডামেন্টাল থিওরেম পার্টটা করছো, ওই ফান্ডামেন্টাল থিওরেম থেকে অলওয়েজ অঙ্ক আসে এবং থিওরি আসে, ঠিক আছে। যেমন দেখো এইখানে, এইখানে দেখো প্রিমিটিভ দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এই যে প্রিমিটিভ ফান্ডামেন্টাল থিওরেম, এই যে জায়গাটা, এখান থেকে তুমি অলওয়েজ প্রতি বছর অঙ্ক থিওরি পাবে, ঠিক আছে, ওকে। আর রিমানে না থিওরিটাও অনেক সময় আসে, মানে এই যে দেখছো এই থিওরিগুলো, এলপিএফ ইউপিএফ এর যে থিওরিগুলো, তারপরে ইন্টিগ্রেট করলে ফাই এর উপর ইন্টিগ্রেশন করো আর এফ এর উপর ইন্টিগ্রেশন করো, দুটো ফাংশনের মধ্যে ফাইনাইট নাম্বার অফ পয়েন্টসে ডিসকন্টিনিউটি বা ওই ফাইনাইট নাম্বার অফ পয়েন্টসে ডিফারেন্ট দুটো ফাংশন আছে, এই ধরনের থিওরি অলওয়েজ আসে, ঠিক আছে, মানে সব সময় আসে। কিন্তু কোন থিওরিটা আসবে সেটা ফিক্সড করে বলা যাবে না। এখানে তোমাদের স্যার যেভাবে বলেছেন যে এই থিওরিগুলো করো, এইগুলো আসবে। দেখো রিম্যানটা একটা ভাস্ট জায়গা, তোমার যদি রিম্যান এইখানে 15 নাম্বার পুরো কমন পেতে হয় তাহলে তোমাকে খেয়াল রাখতে হবে প্রথমত ফান্ডামেন্টাল থিওরেম, মিন ভ্যালু থিওরেম এর জায়গাগুলো খুব ভালো করে করতে হবে। ওখান থেকে তো 10 আসবেই, ফান্ডামেন্টাল থিওরেম, মিন ভ্যালু থিওরেম, ঠিক আছে। আর বাকি সামনের যে পোরশনগুলো আছে ওই কন্টিনিউটি হ্যান ত্যান, যোগ করলে রিম্যান ইন্টিগ্রাল হয়, গুণ করলে রিম্যান ইন্টিগ্রাল হয়, হ্যান ত্যান, ওই জায়গা থেকে কিন্তু 5 নাম্বার আসবে, ঠিক আছে। তাহলে 15 নাম্বার পাওয়ার জন্য তুমি মিনিমাম 10 তো পেয়েই যাবে যদি তুমি ফান্ডামেন্টাল থিওরেম, মিন ভ্যালু থিওরেম এই জায়গাটা খুব ভালো করে করো। ফান্ডামেন্টাল থিওরেমের প্রুফ, মিন ভ্যালু থিওরেম, দুটো মিন ভ্যালু থিওরেমের প্রুফ। মিন ভ্যালু থিওরেমের প্রুফ বোধহয় আসে না, আমি জানি না, খেয়াল করি না অতটা, নিউ সিলেবাসের মধ্যে আর দেখতে পাচ্ছি না মিন ভ্যালু থিওরেমের প্রুফ, আগে আসছে, কিন্তু অঙ্ক তো অবশ্যই আসবে মিন ভ্যালু থিওরেম, ঠিক আছে। এখান থেকে 10 পেয়ে যাবে। আর প্রথম দিকের যে থিওরিগুলো আছে ওখান থেকে বাছা থিওরি করে যাবে, 5 পেয়ে যাবে। এই হলো তোমার CC8। বলো CC8 নিয়ে কারো প্রশ্ন আছে কোনো জায়গায়? বলো বলো। রিমেনের কোশ্চেনগুলো কোথা থেকে আসে, প্রবলেম মেইন যেটা, ওই যে বললাম প্রবলেমস যে মেইন আসে রিম্যানের, সেটা আসে এক ফান্ডামেন্টাল থিওরেম, প্রিমিটিভ, দুই মিন ভ্যালু থিওরেম, ঠিক আছে। এইটা মেইন প্রবলেমের পার্ট।
বুঝতে পারলাম? মিন ভ্যালু থিওরেমের দুটো ফর্ম করেছো তো? স্যার বলবো যে সেকেন্ডটা আসে না, ফার্স্টটাই করি। মানে স্টেটমেন্ট করেছো তো? হ্যাঁ হ্যাঁ ফার্স্ট মিন ভ্যালু থিওরেম করেছো, সেকেন্ড মিন ভ্যালু থিওরেমের দুটো ফর্মে স্টেটমেন্ট করেছো তো? হ্যাঁ স্যার। ওখান থেকে অঙ্ক আসে, ফার্স্ট মিন ভ্যালু থিওরেমের প্রুফ আর প্রিমিটিভ ফান্ডামেন্টাল থিওরেমের প্রুফ, এইগুলোকে রেডি করবে। আর প্রিমিটিভ ফান্ডামেন্টাল থিওরেমের অঙ্ক, ফার্স্ট মিন ভ্যালু থিওরেমের অঙ্ক, এইগুলোর উপরে ফোকাস করো, 10 তো এখান থেকেই পেয়ে যাবে। ঠিক আছে? আর প্রথম দিকের যে থিওরিগুলো আছে ওখান থেকে, যেমন এলপিএফ ইউপিএফ এর থিওরি, তারপরে এই যে থিওরি দেখছো ফাই এর ইন্টিগ্রেশন এফ এর ইন্টিগ্রেশনের সাথে সমান, তারপর যোগের ইন্টিগ্রেশন, গুণের ইন্টিগ্রেশন, ওই যে সেট অফ অল পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি যদি কাউন্টেবল হয় তাহলে ইন্টিগ্রেবল রিমান ইন্টিগ্রেবল হয় ফাংশনটা, এই ধরনের জায়গাগুলো থেকে আসে। তারপর ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি প্রুফটা কিন্তু আসে, ওটা কিন্তু করবে অবশ্যই। ইনইকুয়ালিটি যেগুলো আছে রিমান ইন্টিগ্রেশনের মধ্যে যে ইনইকুয়ালিটি আছে ওইগুলোর প্রুফগুলো একটু করে যাবে। ঠিক আছে? এই হলো ব্যাপার CC8। আমার আর সেইভাবে বলার মতো কিছু নেই, কারণ আমি ওভারঅল তোমাদেরকে বললাম কোন জায়গা থেকে কোন কোন জিনিসটার উপর ফোকাস করলে তুমি ফুল মার্কস স্কোর করার মতো জায়গাটা পেয়ে যাবে। মধুরিমা কথাটা বুঝতে পারলে? বলো মধুরিমা, বোঝা গেল? করা যাবে? এইটুকু করা যাবে কি? দেখো ইমপ্রপার তো তোমার হেডেক দিচ্ছে না, কারণ ইমপ্রপারে বিটা গামা ফুল করো, ইমপ্রপারের নরমাল অঙ্কগুলো করো, তাহলে তো তুমি 10 পেয়ে যাচ্ছ। পাওয়ার সিরিজ ছোট চ্যাপ্টার, যদি ফুল করতে পারো 10 পাবে, অ্যাট লিস্ট অঙ্কগুলো করলে 5 পাবে। ফুরিয়ার শুধু অঙ্ক করলে 5 পাবে। সিকোয়েন্স অফ ফাংশন, সিরিজ অফ ফাংশন থিওরি করলে 5 5 10 পেয়ে যাবে, যদি থিওরি করো, অঙ্ক না করলেও হবে, থিওরি করলে 5 5 10 পেয়ে যাচ্ছ। এবারে চলে আসো তোমার কি বলে ওটাকে, রিমাইনিং। 1 নাম্বার হচ্ছে প্রুফের জন্য কোনগুলোতে ফোকাস করবে? 1 নাম্বার হচ্ছে তোমার প্রিমিটিভ ফান্ডামেন্টাল থিওরেম, 2 নাম্বার ফার্স্ট মিন ভ্যালু থিওরেম, আর ওই ইনইকুয়ালিটি প্রুফগুলো অনেক সময় আসে, আর শুরুর দিকে এই ধরনের এলপিএফ ইউপিএফ ওয়ালা প্রুফগুলো অনেক সময় আসে। ঠিক আছে? এইগুলো প্রুফের উপর ফোকাস করবে। অঙ্ক ফার্স্ট মিন ভ্যালু থিওরেমের অঙ্ক করবে, সেকেন্ড মিন ভ্যালু থিওরেমের দুটো ফর্মের অঙ্ক করবে, দুটো ফর্ম আছে সেকেন্ড মিন ভ্যালু থিওরেমের, দুটোরই অঙ্ক করবে। আর তোমার আছে প্রিমিটিভের অঙ্কগুলো করবে, যেগুলো তোমার প্রিমিটিভ দিয়ে অঙ্কগুলো দেওয়া হয়, মানে তোমার ফান্ডামেন্টাল থিওরেমের অঙ্ক, এইটুকু অঙ্ক করলে যথেষ্ট। তো এখানে 15 নাম্বার আছে রিমাইন। রিমাইন তো সবাই শুরুতে পড়ো, তো সুতরাং রিমাইন নিয়ে হেডেক থাকার বিষয় না। প্রথমে রিমাইনটাই সবাই ভালো করে পড়েছো, তারপরে এগুলো আস্তে আস্তে কম করে পড়েছো, যারা কম ওইভাবে পড়েছো। বাট রিমাইন তো সবাই শুরুতে পড়েছো, রিমাইন নিয়ে হেডেক থাকার ব্যাপারটা নেই আশা করছি। ঠিক আছে? বেশ, তো এই হলো ব্যাপার। আমি CC10 এ অনেক কিছু কেটে বাদ দিয়ে দিয়েছি যাতে তোমাদের মার্কস স্কোর করতে অসুবিধা না হয়, সেইভাবেই জিনিসটাকে করানো হয়েছে। কমন তুমি পাবে গ্যারান্টেড, CC10 বলো, CC9 বলো, CC8 বলো, কমন তুমি পাবে গ্যারান্টেড, ফুল কমন পাবে। তোমাকে ফুল যে চ্যাপ্টারটা করতে বলা হয়েছে সেই চ্যাপ্টারগুলো ফুল করতে হবে, তবে তুমি ফুল কমন পাবে। ঠিক আছে? আর যেগুলো বাদ দিতে বলা হয়েছে, তোমার যদি মনে হয় তুমি টানতে পারবে পড়ো, কোনো সমস্যা নাই, কিন্তু যদি বাদ দিতে হয় তাহলে ওইগুলোকে বাদ দাও, অন্য বাদ দিও না। এই হলো ব্যাপার। ঠিক আছে? বলো। বেশ, তাহলে এখানে এই পর্যন্তই। আমি এবার আসছি ভেক্টরের কি বলছিলে ওইটাই আসি। ঠিক আছে? দাঁড়াও, বলো স্নেহাশিকতা, ভেক্টরের কি বলছিল বলো।